স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এলাই নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। রয়েছেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। জনাব এলাই নওয়াজ খান, পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ, নিন্দা, প্রতিবাদ চলছে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরে বিভিন্ন অংশ থেতলে দেওয়া হয়েছে। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়, তার শরীরের উপর উঠে লাফায়ও কেউ কেউ। এই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মামলার এজাহার, নিহত লাল চাঁদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে। ভিডিওতে যাদের দেখা গেছে, যারা হত্যা করছে এবং উল্লাস করছে, তারা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা। কি বলবেন? লাল চাঁদ সোহাগ বলে পরিচিত, তিনিও বিএনপির একজন কর্মী, যুবদলের কর্মী। যে বিষয়টা আমার কাছে এটা এতটা মর্মান্তিক, বিভৎস, লোমহর্ষক, এই ঘটনার নিন্দার কোনো ভাষা নাই। আমার মনে হয় এই একটা বাংলাদেশ একের পর এক এই ধরনের ঘটনা দেখছি। চরিত্রগত পার্থক্য হচ্ছে, একটা হলো চাঁদার জন্য পিটি হত্যা, আর একটা হচ্ছে রাজনৈতিক ভিন্ন মতের কারণে হত্যা। যেমন এর আগে আবরারের হত্যাকাণ্ড আমরা দেখেছি, লগি বইটার হত্যা। এগুলি হচ্ছে রাজনৈতিক ভিন্ন মতের কারণে হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড কিন্তু ভোলার না, কিন্তু বিএনপির এই চাঁদার জন্য যে হত্যাকাণ্ডটা, যে চাঁদা দেওয়া হয়নি বলে, এখানে যেটা আমরা দেখছি সেটা হলো চাঁদা দেওয়া হয় নাই, আর ভাগবাটোয়ারা হলে তো ওটার চরিত্রটা ডিফারেন্ট। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা কিছুটা আমাদের এই সব হত্যাকাণ্ডের অনেকগুলি রূপ এবং শব্দ পরিবর্তন করছে। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেখেছি গণপিটুনিতে মানুষ হত্যা, এবং এমন কোনো দিন ছিল না যেদিন ঢাকাতে গণপিটুনিতে মানুষ মারা যেত না। তখন বলা হতো যে অন্যায় হচ্ছে, লোকেরা থানায় যাচ্ছে, আদালতে যাচ্ছে, বিচার পাচ্ছে না। বিচারহীনতার কারণে এক ধরনের ক্ষোভ মানুষের থেকে তখন এক ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে, বিশেষ করে গত 15 বছর ধরে যে ধরনের হত্যাকাণ্ড আমরা দেখেছি, তার অধিকাংশই ছিল ওই ভিন্ন মতের কারণে। তারপরে তো রাষ্ট্রযন্ত্র যেভাবে গুম, খুন ইত্যাদি ঘটনা, আমি মনে করি যে কোনো ঘটনায় কোনোটার সাথে বিচ্ছিন্ন না। সামগ্রিকভাবে রাষ্ট্রযন্ত্র যখন নিজে এই ধরনের গুম খুনের সঙ্গে জড়িত হয়, তখন স্বাভাবিকভাবে অন্য অন্য জায়গায় তার একটা প্রভাব পড়তে পারে, প্রতিহিংসার একটা ব্যাপার থাকতে পারে। তো আমি যেটা লক্ষ্য করছি যে 5ই আগস্টের এই পরে, 5ই আগস্টের পরে আমার কাছে একটা বিস্ময়কর মনে হচ্ছে যে বিএনপি 11-এর সময় কিংবা আওয়ামী লীগের এই নিষ্ঠুর ফ্যাসিবাদী 15 বছর শাসনের সময় তারা কোনো ধরনের ডিফেকশন যেমন হয় নাই, কিংবা আওয়ামী লীগের থেকে প্রচুর প্রলোভন থাকা সত্ত্বেও তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয় নাই। সেই দলটি 5ই আগস্টের পরে কিভাবে ঠিক আওয়ামী লীগ যে কাজগুলি করত সেই কাজগুলি করছে। এখানে আরেকটা জিনিস আমি যেটা দেখলাম সেটা হলো যে একই প্রায় সময়ে খুলনাতে ছাত্রদল কিংবা বিএনপির একটা ছেলেকে রক কেটে গুলি করে হত্যা করা হয়েছে। না, তার পরিচয় হলো উনি যুব দলের ছিলেন এবং কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাটাক করতে গিয়েছেন। তার হাতে একটা দা ছিল, পরবর্তী সময় দল থেকে বহিষ্কার করা হয়েছিল। যেভাবেই হোক না কেন খুন তো হয়েছে। হ্যাঁ, খুন। এটা মধ্য কথা হচ্ছে যে এই যে দীর্ঘদিন 15 বছর ধরে দেশে যখন আইনের শাসন না থাকার ফলে, আর বিশেষ করে এখন তো একটা অরাজনৈতিক সরকার। আচ্ছা, আপনি বলুন তো বিএনপির লোকজন এই ধরনের কাজে জড়িয়ে যাচ্ছে কেন?
জড়িয়ে যাচ্ছে কেন, এটা তো একটা জিনিস একটা হতে পারে যে মানে গত 15 বছর তারা অর্থনৈতিকভাবে মামলা মকদ্দমায় জর্জরিত হতে হতে আর্থিকভাবে এমনটাই হয়ে গেছে যে তাড়াতাড়ি অর্থ উপার্জনের জন্য, কিংবা এমন হতে পারে যে এই যে আওয়ামী লীগের সব লোক তো পালাই যায় নাই, এমন অনেক লোক আছে যারা হয়তো বিএনপির আশ্রয় নিছে, তাদের সাথে ক্যাশ ডিলিং থাকতে পারে, এগুলির কারণে হইতে পারে। যেমন অনেক জায়গায় এরকম কথা শুনেছিও। তবে যেটা আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, এটা বলাটা দরকারের কারণে, যে অনেকগুলি ক্ষেত্রে কিন্তু বিএনপি আবার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন নিয়েছে, তাদেরকে বহিষ্কার করেছে। ইভেন যে ছেলেটা হত্যাকাণ্ড করছে তাকেও মানে আজীবনের জন্য বহিষ্কার করেছে। এটা কিন্তু একটা ভালো দিক, যেটা গত 15 বছর আওয়ামী লীগ শাসনামলে কিন্তু দেখা যায় না। এটা একটা দিক, কিন্তু তার অর্থ এই নয় যে এই হত্যাকাণ্ডকে যুক্তিগ্রাহ্য করা যাবে, কোনো অবস্থাতে না। এবং এটা এই নিন্দা বিএনপির কোন স্থায়ী সদস্যের নেতারা যখন বলে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, কি মনে করেন? এমন তাদের কাছে গুরুত্ব নেই, অনেকটা নিয়ন্ত্রণ নাই এরকম মনে হচ্ছে যে কোথাও এক ধরনের নিয়ন্ত্রণহীনতা বিরাজ করছে। মেজবাউল আজম সওদাগর, নিহত সোহাগকে একজন ভাঙ্গারি ব্যবসায়ী হিসেবে সামনে আনা হচ্ছে, কিন্তু তিনি যে যুবদলের একজন কর্মী সেটি অনেকে এড়িয়ে যাচ্ছেন, যেটা এলাহি নওয়াজ খান বলছিলেন। উনি আরো বলছিলেন যে যারা এই নৃশংস হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রশ্ন হলো, বহিষ্কার করে কি এই ঘটনার দায় এড়াতে পারে দলটি? আরো একটি প্রশ্নের সামনে এসছে, যেটা এলাহি নওয়াজ খানও উঠিয়েছেন, সেটি হলো, আসলে কি দলের নেতা কর্মীদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই? এই বিষয়টাকে আপনার ব্যাখ্যা করতে গেলে বাংলাদেশের যে দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি, এটার দিকে একটু আমাদেরকে তাকাতে হবে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার পর মূলত দুটি দল ক্ষমতায় ছিল দীর্ঘদিন, সবচেয়ে বেশি, একটি বিএনপি এবং আরেকটি হচ্ছে আওয়ামী লীগ। তো দুটো দলের কর্মীদের মধ্যে এই প্র্যাকটিসটা রয়েছে, মানে এখন যেটাকে আমরা চাঁদাবাজি, সিন্ডিকেট এই কথাটা বলছি, কম বেশি দুটো দলের মধ্যে রয়েছে, এবং দলের অনেক নেতা কর্মী এটাতে অভ্যস্ত দীর্ঘদিন থেকে। তো এই বিষয়টাকে জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময়ে কখনো রাজনীতিতে অথবা নির্বাচনী ম্যানিফেস্টোতে কোনোভাবেই এই চাঁদাবাজি সিন্ডিকেটের বিষয়টা কখনো সামনে আসেনি। কেউ কখনো এরকম পলিটিক্যালি কমিটেড হয়নি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা চাঁদাবাজি বন্ধ করব, সিন্ডিকেট বন্ধ করব, ইত্যাদি বন্ধ করব। কিন্তু জুলাই বিপ্লবে এই বিষয়টা কে সামনে নিয়ে এসেছে নতুন প্রজন্মের ছাত্ররা। তারা তাদের বক্তব্য হচ্ছে, যেটা জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা অনেকে আমরা বলছি, যে পূর্ববর্তী ওই বাংলাদেশে আর ফিরতে দেয়া হবে না, তাদের চাওয়াটা হচ্ছে এটা। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এটাকে রেসপন্স করেছে, তারা কমপ্লিটলি এটাকে বিরোধিতা করেছে এমন এক্সাম্পল নাই যে আমরা আগের পূর্ববর্তী বাংলাদেশে আমরা ফিরে যাব, ওই কালচার চলবে, এটা কেউ বলে নেই। বরং পলিটিক্যাল লিডাররা বলেছে, বিএনপি থেকেও বলেছে, জামাত ইসলামী, এনসিপি সবাই বলেছে যে হ্যাঁ আমরা পরিবর্তন চাই। তাহলে হচ্ছে না কেন? কারণটা হচ্ছে ওই যে দীর্ঘদিনের যেটা হিস্টোরিক্যাল লিগেসি, এই যে চাঁদাবাজি সংক্রান্ত খুন, এই সমস্ত কাজে। তো এই জায়গা থেকে যেমনটি আপনি বললেন যে কন্ট্রোল আছে কিনা, পলিটিক্যাল পার্টি সর্বোচ্চ নেতৃত্ব থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাদেরকে তুলে দিতে, তাদেরকে কমপ্লিট বহিষ্কার করছে। এবং আপনি দেখবেন আমার কাছে রিসেন্ট যে ডেটাটা রয়েছে, প্রায় 4000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার কথা বলা হয়েছে, এবং পার্টি থেকে বলা হয়েছে, বিএনপি থেকে বলা হয়েছে যে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এদেরকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তাহলে দলীয় ব্যর্থতা হচ্ছে এখানে, যে এই নির্দেশটা দেওয়ার পরেও এই কাজগুলো হচ্ছে। আর গভর্নমেন্টের দিক থেকে ব্যর্থতা সুস্পষ্টভাবে এটা বলতেই হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না। আমরা কোথাও দেখছি না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজি নিয়ন্ত্রণ। এখন চাঁদাবাজির ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী যখন পদক্ষেপ নেয়, যেহেতু তারা দুর্বল, অনেকদিন ধরে পুলিশ বাহিনী দুর্বল, তখন তো লালমনিরহাটের পাটগ্রাম থানার মতো ঘটনা ঘটে। জি, লালমনিরহাটের পাটগ্রাম থানায় এই ঘটনা ঘটেছে, এবং পরবর্তীতে ঘটার পরে কিন্তু দল সেখানে ব্যবস্থা নিয়েছে যে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তাহলে এখন কথাটা হচ্ছে যে গভর্নমেন্টের দিক থেকে ব্যর্থতা হচ্ছে। আপনি যেমন পুলিশ বাহিনীর কথা বললেন যে ছিনিয়ে নেওয়া হচ্ছে আসামিকে, তাহলে আমি বলবো যে আর্মিকে তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়েছে। একটা বড় প্রশ্ন এখন আমাদের সামনে, যে আর্মি
ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার পরেও কোথাও আমরা এখনো দেখি নেই যে অমুক জায়গায় চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্য আর্মি কাজ করছে। কম্পারেটিভলি যে আপনি 111-এর কথা আপনি খেয়াল করেন, তাহলে আপনি কিন্তু দেখবেন যে সেখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আর্মি ছিল, পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে গেছিল প্রথম দিকে, পরের দিকে তো অন্য কারণে আপনার 111-এর গভর্নমেন্ট বিতর্কিত হয়ে গেছিল। আরেকটা কথা হচ্ছে, আপনি যেটা বহিষ্কারের কথা বললেন, আমি মনে করি না যে বহিষ্কার এখানে পর্যাপ্ত কোনো ব্যবস্থা। এখানে বহিষ্কার প্রসঙ্গে আমার প্রশ্ন, সেটা হলো যে স্পষ্ট অভিযোগ রয়েছে যে দলের গুরুত্বপূর্ণ নেতারাও এই চাঁদাবাজিতে জড়িত। এখন এমনকি স্থায়ী কমিটির কয়েকজনের সদস্যের ব্যাপারে অভিযোগ আছে, আর এই কারণেই তৃণমূলের নেতাকর্মীরা তাদের কথা শুনছেন না। না শোনার আরো একটি কারণ হলো চাঁদার ভাগ তো সিনিয়র নেতারা পান, তাহলে বহিষ্কার যাদের করা হচ্ছে তারা সব চুনুপুটি। সেটা হতে পারে, এরকম পারসেপশন আছে। পারসেপশন না, প্রমাণও আছে, হয়তো দৃশ্যমান প্রমাণ আমরা দেখেছি। তো দৃশ্যমান নাম বলছি না, ঘটনাও বলছি না, আমরা দেখেছি। দৃশ্যমান প্রমাণ হয়তো আছে, পারসেপশনও আছে। এই জন্য আমি আগে বলতে চাচ্ছিলাম যে বহিষ্কারটা পর্যাপ্ত নয়। কারণ আমি বলবো রাজনৈতিক নেতৃবৃন্দকে যে একটি দলে চলমান বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে যেখানে তরুণ প্রজন্মের প্রধান আকাঙ্ক্ষা হচ্ছে এই চাঁদাবাজির বাংলাদেশে, খুনের বাংলাদেশে, গুমের বাংলাদেশে আর বাংলাদেশকে ফিরতে দেওয়া হবে না, যেহেতু তরুণ প্রজন্মের ছোট ছোট বাচ্চাদের এটা একটা কমিটমেন্ট। তো এই মুহূর্তে পলিটিক্যাল পার্টিগুলো যতটুকু আন্তরিকতা রয়েছে তার চেয়ে অনেক বেশি আন্তরিকতা সহকারে এখানে কাজ করা উচিত, এবং তাদের এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে বহিষ্কার। এটা কোনো সমাধান না। পলিটিক্যাল লিডারদের এখন পদক্ষেপ নেওয়া উচিত যে তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত কারা কারা চাঁদাবাজির সাথে যুক্ত, খুন গুম এগুলোর সাথে, খুনের সাথে কারা যুক্ত, মারামারি এগুলোর সাথে কারা যুক্ত, গ্রুপিংয়ে কারা যুক্ত, কারা দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, প্রত্যেকের একটা লিস্ট করে তাদেরকে কমপ্লিট দল থেকে বের করে দেওয়া। এই বের করে দেওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ইমেজ পুনরুদ্ধার করতে পারবে, এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথেও তারা কোএক্সিস্ট করে চলতে পারবে। এখন পরিস্থিতিটা এমন হয়েছে, মানে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো বারবার কমিটমেন্ট করার পরেও পারসেপশন তৈরি হচ্ছে যে তারা ওই আগের বাংলাদেশেই ফিরে যেতে চায়, অথচ সিনিয়র অনেক লিডার কিন্তু চাচ্ছে, তারা জুলাই বিপ্লবে সম্মত হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরে সম্মত হয়েছে, তারা সংবিধান সংশোধনে সম্মত হয়েছে, অনেকগুলো বিষয়ে একমত হওয়ার পরেও, এতগুলো পজিটিভ দিক থাকার পরেও শুধু একটি কারণে রাজনৈতিক দলগুলো বদনামের মুখে পড়ে যাচ্ছে। সুতরাং আরো র্যাপিড অ্যাকশনে যাওয়া উচিত, শুধু বহিষ্কারাদেশ কোনো সমাধান নয়। এটি আমি পরিষ্কারভাবে বললাম। এলাই নমস্কার। আমরা ইদানিং লক্ষ্য করছি যে বিএনপি ব্যাপক প্রশ্নের মুখে পড়ছে, সাংবাদিকরা প্রশ্ন করছে, কলামিস্টরা তাদের লেখায় লিখছেন, কিন্তু আমরা লক্ষ্য করলাম বিএনপি এই বিষয়টি ভালোভাবে নিতে চায় না, এবং তারাও এক ধরনের ট্যাগ লাগিয়ে দিতে চায় যে এ শিবিরের লোক, এ এনসিপির লোক, এ জামাতের লোক, এবং ট্যাগ যদি তাদের সমালোচনা করা হয় মুখোমুখি হতে চাচ্ছে না। এটা একটা দিক। আরেকটা দিক যেটা আমরা আলোচনা করছিলাম সেটি হলো যে সিনিয়র নেতারা যদি এর সঙ্গে জড়িত থাকেন তাহলে নিম্ন পর্যায়ে বা নিচের পর্যায়ে সেটা তো যাবেই। এটার সমাধান কি হবে? উনি যে কথাটা স্পষ্ট হয়ে বললেন সেটা হলো যে আমরা তো ওই ঘুরে ফিরে সে পুরানো জায়গায় চলে যাচ্ছি, বা দ্যাট ইজ কায়েমের স্বার্থের যে বৃত্ত, এই বৃত্ত ভাঙতে চাচ্ছি না আমরা। রাইট। এটা হলো মূল বিষয়। সেই কায়েমের স্বার্থের বৃত্তের ক্ষেত্রে এক পর্যায়ে যায় দেখা গেল যে ওই আওয়ামী লীগ বিএনপি সব এক হয়ে যায়। যদি নতুন কোনো, সাধারণত হয় কি, নতুন কোনো শক্তি আসলে আমরা সেটা সহজে গ্রহণ করতে চাই। আমরা সাম্প্রতিককালে মিডিয়া ক্ষেত্রে এরকম একটা ঘটনা দেখেছি। এই নতুন কোনো কিছুর আবির্ভাবকে সহজে আমরা মেনে নিতে চাই না, কিংবা এটা মেনে নেওয়ার মতন এরকম প্রস্তুতিও আমাদের ছিল না। এবার যে রেভলিউশনটা ছাত্ররা করলো, এটা কোনো প্রস্তুতি আমাদের ছিল না। আমরা তো ধরেই নিয়েছিলাম যে না জানি কতদিন আর ওকে থাকবে, তার এই প্রস্তুতিহীন অবস্থায় এরকম একটা বিপ্লব ঘটে গেল। সুতরাং আমাদের ওই নতুন কাউকে গ্রহণ করার মানসিকতা না থাকার ফলে আমরা বারবার ওই পুরনো, এই যেমন এই চাঁদাবাজির ব্যাপারটা, এটা তো কেন সমস্ত দল এক হয়ে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে না? আমরা তো নিজেরা দেখেছি, একটা পাড়ার মধ্যে একটা নতুন বিল্ডিং করতে গেলে চাঁদা দিতে হয়। তারপরে আমি আজকেই পরিবহনের এক লোকের সাথে আলাপ করছিলাম যে পরিবহনে কিন্তু সেই ঠিক আওয়ামী লীগের সময় যেভাবে, এটা একটা অদ্ভুত সিস্টেম। হ্যাঁ, সিস্টেমটা বহাল থাকে, ওইখানে শুধু একটা লোক নতুন বদলে যায়, শুধু একটা লোক ওখানে বসে এবং বস্তা ভরে সব প্রতিদিনের টাকা বিভিন্ন জায়গায় যায়। হ্যাঁ, এটা তো
এইটা চলে আসছে। এবং যারা এই এবং- বস্তা ভরে টাকা গ্রহণ করে এবং তারা এদের- আবার বক্তৃতা করে এই চাঁদাবাজের বিরুদ্ধে। না, এদের একজন আবার আমাকে মানে ওদের এইসব চাঁদা টাদার সাথে সম্পৃক্ত সিন্ডিকেটেড। একজন আমার যুক্তি দেখালো যে এখানে যদি এরা না থাকে তাহলে প্রতিদিন এই যে যারা হকার আছে বা এদের এই জায়গা দখল নিয়ে পিটাপিটিতে মারা যাবে অনেকেই। এটা তার লজিক। আমরা থাকি বলে এখানে ডিসিপ্লিন থাকে, একটা যুক্তি দাঁড় করা দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আপাতত দৃষ্টিতে কেউ হয়তো এটা একসেপ্ট করতে পারে, হতে পারে এটা যে সারা দুনিয়া বা বাংলাদেশ থেকে লোক আসে, দখল কে কোথায় থাকবে। সবচেয়ে বড় কথা যে যেটা ওই ভাই বলেছেন সেটা হলো যে জুলাইয়ের যে আন্দোলন, তরুণদের আন্দোলন আসলে আমাদের পুরানো সমস্ত চিন্তা ভাবনাকে ধুয়ে মুছে ফেলে দেওয়ার একটা সুযোগ এনেছে এবং এটা জনগণ কিন্তু গ্রহণ করেছে। আমি জনগণের সাথে কথা বলে দেখি, তারা কিন্তু এই যে আবেদনটা ছাত্রদের, সাধারণ মানুষ এটা গ্রহণ করেছে। এখন আমি যদি ওই পুরনো জায়গায় থেকে যেতে চাই, নিঃসন্দেহে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব জনগণ থেকে। আমরা আজকে ধরেন আমি বলি যেটা সত্য কথা, ঠিক 5ই আগস্টের যে বিএনপি, মানে তখনই যখন লোকজন ধরে নিয়েছিল যে আগামীতে বিএনপি ছাড়ার কোনো দ্বিতীয় কোনো, এখনকার বিএনপি কিন্তু 5 আগস্টের বিরুদ্ধে অনেক বেশি বিতর্কিত, অনেক বেশি লোকজন বিএনপির সমালোচনা করছে এই দিয়ে, মানে এইসব চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি। অনেক সময় আমার মনে হয় যে এই ছেলেগুলির আদর্শ হয়ে গেছে আওয়ামী লীগ যা করতো এটা বুঝতে তাদের আদর্শ হিসেবে তারা গ্রহণ করেছে। ইভেন বিএনপি যে কয় দফা ক্ষমতায় ছিল এই সময়ও তো এইভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নাই। কোথাও যেন বিএনপির একটা ছন্দপতন ঘটে গেছে নিজেদের মধ্যে, গ্রাসরুট লেভেলে, তৃণমূল পর্যায়ে কোথাও যেন একটা ছন্দপতন ঘটে গেছে। না হলে যে দলের নেতাকর্মীরা যখন ক্ষমতা ছিল তখন এই ধরনের ঘটনা ঘটে নাই, এখন ক্ষমতায় নাই তারা এইগুলি করছে। এইটা কিন্তু আমার মনে হচ্ছে যে বিএনপির সাংগঠনিকভাবে কোথাও একটা দুর্বলতা তৈরি হয়েছে এবং সুশৃঙ্খল অবস্থাটা তারা নাই, কিংবা রাজনীতিটা বিএনপি তার তেমনভাবে নাই, পলিটিক্সটা ঠিক ওইভাবে সেই প্রশ্নটা সামনে আসছে আর কি, দলটা আসলে সেই রাজনীতিটা জায়গাটা করছে কিনা নাই। এবং আপনি দেখেন এই চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে জিয়া রহমানের নেতৃত্বে কিন্তু এই দল গঠন হয়েছিল। আওয়ামী লীগের 3.5 বছরের যে মানে কি বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, কারাপশন, তখন বিশেষ করে যে কথাটা সবচেয়ে বেশি করে আসতো যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ থেকে তখন শত শত কোটি টাকার ত্রাণ আসতো, সেই ত্রাণগুলি কিভাবে চুরি হয়েছে এবং আওয়ামী লীগকে একদম করা হতো যে এরা রিলিফ চোর হিসাবে। এইরকম একটা পটভূমিতে, প্রেক্ষাপটে জিয়া রহমানের নেতৃত্বে বিএনপি গঠিত হয়েছিল এবং বিএনপির উপরে গত বহু বছর ধরে এদেশের মানুষ কিন্তু আস্থা রেখেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হঠাৎ করে এই সব ঘটনা কোথায় যেন একটা আস্থাহীনতা মানুষের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। এবং আমি মনে করি যে বিএনপির যারা টপ লিডার আছেন, শীর্ষ নেতা আছেন, এবং বিশেষ করে কিছু তাদের উল্টাপাল্টা কথাবার্তাও মানুষের মধ্যে একটু করছে, মানে শুধু এইসব ঘটনা না, মানে একটা জিনিস আপনি পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবেন যে এই বিপ্লব কিন্তু আমাদেরকে এই কি বলে, যেটাকে বলা হয় যে সম্প্রসারণবাদী শক্তির বিরুদ্ধে রুখে দেওয়ার একটা শক্তি বা ঐক্যবদ্ধতা আমাদের জনগণের মধ্যে এনে দিছে। আমরা লক্ষ্য করছি যে বিএনপির অনেকেই কিন্তু এমনভাবে কথা বলেছেন যে তারা কার্যত ওই সম্প্রসারণবাদী শক্তির সহায়ক শক্তি হিসেবে নিজেকে মানে মানুষকে ভাবার সুযোগ তৈরি করে দিচ্ছে। এইসব ঘটনাও যারা গ্রাসরুট লেভেলে, যেসব বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিকভাবে বিশ্বাস করতো যে বাংলাদেশের জাতীয়তাবাদ হচ্ছে আমাদের একমাত্র শক্তির জায়গা, হ্যাঁ, এইসব কথাবার্তার কারণে তাদের মধ্যে দলের উচ্চ পর্যায়ের নেতার ব্যাপারে কিছুটা আস্থাহীনতা তৈরি হয়েছে। সুতরাং একদিকে রাজনৈতিক কারণে আস্থাহীনতা তৈরি হয়েছে, আর একদিকে গ্রাসরুট লেভেলে তৃণমূল পর্যায়ে এই ধরনের ঘটনাবলী কিন্তু জনগণের মধ্যে আস্থাহীনতা। এবং আমি মনে করি যে মানে কারেকশন একটা ইম্পর্টেন্ট জিনিস জীবনের প্রতিটা ক্ষেত্রে, সেটা ব্যক্তিগত জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, সংশোধন একটা বিরাট ব্যাপার। আমি মনে করি এখনও বিএনপির যে শক্তি আছে,
তৃণমূল পর্যায়ে তার যে আছে সংগঠন আছে, কারেকশন করার সুযোগ আছে, এবং আমরা আশা করি যে বিএনপি নেতৃত্ব এগুলি কারেকশন করবেন এবং আগামী নির্বাচনে জনগণের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব এলাহি নওয়াজ খান, রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। জনাব মেজবা, যেই বলুক না কেন, বিএনপি আসলে বিতর্কের মধ্যে পড়ে গেছে। অনেক দিনের বিতর্ক হচ্ছিল, এই ঘটনাটি আসলে মানুষ হতবাক হয়েছে রীতিমতো। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিবৃতি দিয়েছেন, নিন্দা করেছেন, বিচার চেয়েছেন। আবার আমরা দেখলাম ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যাদের কর্মী বাহিনী এখানে এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল, তাদের কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বলার চেষ্টা করেছেন। সব মিলিয়ে যেটা এলাহি নওয়াজ খান বলছিলেন, আসলে ধীরে ধীরে কি বিএনপির প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে? সবচেয়ে যে প্রশ্নটা উঠেছে, এত বড় দলটি যারা সবচেয়ে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, যে ক্ষমতা না আসার আগেই এরকম, ক্ষমতা আসলে না জানি কি হয়, কি বলবেন? একটা সফল বিপ্লব সম্পন্ন হওয়ার পরে ওই সোসাইটিতে এই ধরনের সিনারিওগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু ইট ইজ নট নিউ ইন বাংলাদেশ। বাংলাদেশে এটা নতুন নয়। যে যে জায়গায় বিপ্লব হয়েছে প্রত্যেকটা জায়গায় এটা দেখা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন দেখা দিয়েছে এবং কারা ইনভলভ। যেমন আপনি প্রথম যেভাবে বললেন যে বিএনপি একটা বড় দল, তাদের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হচ্ছে এবং অভিযোগগুলো সেই দলের মধ্যে আমরা বেশি দেখতে পাচ্ছি। সেটা কেন দেখতে পাচ্ছি আমরা সেই ব্যাখ্যাটা দিচ্ছি। আমি বিপ্লব নিয়ে অনেকগুলো গবেষণা হয়েছে বড় বড়। স্যামুয়েল পি হান্টিংটন, একজন প্রভাবশালী রাষ্ট্রচিন্তাবিদ, তিনি একটা বড় গবেষণা করেছেন বিপ্লব নিয়ে। তিনি এখানে বলতে চেয়েছেন যে রিভলিউশন ডিস্ট্রয় দ্য এক্সিস্টিং ইনস্টিটিউশনস, অ্যান্ড তিনি বলতেছেন বাট সামটাইমস ফেলস টু ডেভেলপ নিউ ইনস্টিটিউশনস হুইচ ইজ নেসেসারি ফর রিবিল্ডিং দ্য নেশন অর কান্ট্রি। এই কথাটা তিনি কেন বললেন? মানে আপনি দেখবেন যে বাংলাদেশে যে বিপ্লবটা হলো, বিপ্লব হওয়ার পর কিন্তু ইনস্টিটিউশন ধ্বংস হয়েছে। একটা হচ্ছে ফ্যাসিস্টরা কিছু ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে, আর ছাত্র জনতা আমাদের যে পুলিশ ইনস্টিটিউশনটা পচে গিয়েছিল ওইটাকে আরো ডিস্ট্রয় করে দিয়েছে ছাত্র জনতা। তো এখন হান্টিংটন এখানে লজিক দিয়েছেন যে এই ইনস্টিটিউশন ফেল করে যাওয়া এবং ফেল করার পরে যে সরকার গঠিত হয়, সেই সরকার কত তাড়াতাড়ি নতুন ইনস্টিটিউশন বিল্ডিং করতে পারবে তার উপর ডিপেন্ড করবে ওই সোসাইটি স্ট্যাবিলিটি আসবে কি আসবে না। এই জায়গাটাতে কিন্তু গভর্নমেন্ট ফেল করেছে। অর্থাৎ আমরা পুলিশ বিভাগকে যদি ধরি, যেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, ফেল করেছে পুলিশ বিভাগ, তাহলে গভর্নমেন্ট এসে কিন্তু পুলিশ বিভাগকে খুব দ্রুত গতিতে পুলিশ বিভাগকে এস্টাবলিশ করতে পারেনি। বরং ওই ফ্যাসিস্ট পুলিশ যারা ছিল তাদের হাতেই অনেক দিন ধরে আমরা এই প্রতিষ্ঠানটা চলছিল এবং এটার মধ্যে যে মনোবল যে ফিরিয়ে আনা, এটার মধ্যে নতুনভাবে রিবিল্ড করা, রিফর্ম করা কোনো কিছুই কিন্তু হয়নি। এখনো অভিযোগ আসতেছে যে যারা ওই সময় গুলি করেছিল ছাত্র জনতাকে, সেই পুলিশগুলো এখনো দায়িত্ব আছে অনেক। এখানে আরেকটা পুলিশের ব্যাপারে বললেন তো, পুলিশের ব্যাপারে আরেকটা ঝামেলা হয়েছে। আমরা দেখলাম বিপ্লব পরবর্তী সময় পুলিশ সোজা হয়ে গেছে, যারা কাজ করছিল কোনো জায়গা উল্টা পাল্টা কোনো কিছু করছিল না, ঘুষের তো প্রশ্নই আসে না। কিন্তু আমরা দেখলাম রাজনৈতিক দল তাদের সহযোগী হয়ে দাঁড়িয়েছে। বিএনপি যে বড় দলটা, এই বড় দলটা কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা। এবং আমি যে একটু আগে আগের বক্তব্যে আমি বললাম যে দুইটা দল কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ক্ষমতা ছিল, এবং আমরা স্বীকার করি না আর না করি দুইটা দলের মধ্যে এই প্র্যাকটিসটা কিন্তু ছিল। তো রাজনৈতিক দলগুলো একটা অ্যাডাপ্টেশন ক্রাইসিসে ভুগতেছে। রাজনৈতিক দলগুলো যদি বলি, তাহলে বিএনপি থেকে এক নম্বরে বলবো সবচেয়ে বড় দল, সবচেয়ে শক্তিশালী,
ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যাদের আমরা যদি বলি, তো তারাও কিন্তু একটা অ্যাডাপ্টেশন ক্রাইসিসে ভুগতেছে। অর্থাৎ এই যে নতুন প্রজন্মের চাওয়া যে কিরকম বাংলাদেশ আমরা গড়বো বা তারা কি চাচ্ছে, এইটাকে ওল্ড লিডার যারা, এজেড লিডার যারা আছে, তারা কিন্তু এটাকে অ্যাডাপ্ট করতে পারছে না যে নতুনটা কি, বক্তব্যটা আসতে কিন্তু তারা একটু দেরি হচ্ছে। মূলত এই যে অ্যাডাপ্ট করতে পারছে না, তারা একবার নতুন দিকে ধাবিত হচ্ছে, আবার সেখান থেকে পিছায় আছে। আপনি দেখবেন যে একটু দ্বিধা কাজ করে তাদের মধ্যে। এইটা করতে গিয়ে অনেক জায়গায় তারা পুরনো সিস্টেমের সাথে মিলে যাচ্ছে, বা পুলিশের প্রতি এই যে পুলিশকে যে রিবিল্ড করা এখনো সম্ভব হয়নি, রিফর্ম করা সম্ভব হয়নি। পুলিশের মধ্যে এটা কোনো সময় পুলিশ প্রতিষ্ঠানটার মনে হচ্ছে যে আমরা নতুনের দিকে যাব, আবার তারা ফিরে আসতেছে যে না। এইখানে কিন্তু আমি বলবো যে গভর্নমেন্টের ব্যর্থতা যতটা না পলিটিক্যাল পার্টি, তার চেয়ে সরকারের ব্যর্থতা অনেক বেশি আমি বলবো। কারণ পুলিশ বিভাগকে নিয়ে একটা মজার ঘটনা আছে। জি, বিএনপি, এনসিপি, জামাত এরাও কিন্তু আধা সরকার, এটা একটু মাথায় রাখেন। মানে এই গভর্নমেন্টটা যে ফর্ম হয়েছে, গভর্নমেন্টটা কিন্তু কোনো বিপ্লবের পরে কিন্তু যে কোনো গভর্নমেন্ট লেজিটিমেসি ক্রাইসিসে ভুগে। এটা অনেক গবেষণায় দেখা গেছে, প্র্যাকটিক্যাল মানে ঐতিহাসিক মানে এলিমেন্টস মানে প্রমাণ রয়েছে যে বিপ্লবের পরে গভর্নমেন্ট লেজিটিমেসি ক্রাইসিসে ভোগে। কিন্তু এই গভর্নমেন্টটা ছিল এমন ধরনের কোনো লেজিটিমেসি ক্রাইসিস তার ছিল না, মোটেই না। এবং প্রত্যেকটা দল একমত হয়ে এই গভর্নমেন্টকে কিন্তু তারা সমর্থন দিয়েছে। তো গভর্নমেন্ট ছিল, কথা ছিল অনেক শক্তিশালী হওয়ার কথা ছিল, কিন্তু গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে কতগুলো দুর্বল মানুষকে নিয়ে গভর্নমেন্টটা গঠিত হয়েছে। এই জায়গাটার ইম্প্যাক্ট পড়েছে প্রত্যেকটা জায়গায়, পলিটিক্যাল পার্টির উপর পড়েছে। এবং এই যে পলিটিক্যাল পার্টি যেমন ভাবছে যে আমরা আধা গভর্নমেন্ট, এনসিপি ভাবছে আমরা আধা গভর্নমেন্ট, তারপরে জামাত ভাবছে আমরা আধা গভর্নমেন্ট, বিএনপিও যে ভাবছে না তা কিন্তু না। আপনি দেখেন যে অনেক জায়গায় মানে বিএনপির নেতৃত্বে কিন্তু চলছে, বিএনপির লোকজন, জামাতের লোকজন কিন্তু অনেক জায়গায় এসে বসেছে। আবার এনসিপি দেখবেন এটা নিয়ে ক্ষোভ আছে যে তারাও মনে করতেছে যে আমরা এত বড় বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, সব জায়গায় বিএনপি জামাতের লোক বসেছে, আমাদের লোক কোথায়, এরকম অভিযোগও কিন্তু তারা করেছে। আসলে আধা গভর্নমেন্ট যে শুধু জামাতের এনসিপি ভাবতেছে তাই না, আমি মনে করি সবাই ভাবতেছে নিজেকে আধা গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টকে তারা ওন করে, তারা বলছে এটা আমাদের গভর্নমেন্ট। এই যে দৃষ্টিভঙ্গিটা চলে এসেছে, গভর্নমেন্ট কিন্তু এখানে স্ট্রং অ্যাকশনে যেতে পারেনি। যেমন গভর্নমেন্ট যদি চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করতো, যদি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরেও তারা গ্রেপ্তার করেনি, যদি গ্রেপ্তার করতো 111-এর মতো ত্রাস সৃষ্টি হয়ে যেত বাংলাদেশে, সেটি কিন্তু হয়নি। তো এসবের কারণে কিন্তু রাজনৈতিক কর্মীদের যে পুরনো অভ্যাস, সেই পুরনো অভ্যাস তারা মাঝে মাঝে প্র্যাকটিস করছে। এটা খুবই স্বাভাবিক, কারণ পলিটিক্যাল কালচার আপনি যদি যে আমরা চিন্তা করছি যে দ্রুত চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু দ্রুত চেঞ্জ হয় না কখনো, এটা সময়ের দরকার। সুতরাং আমি বলবো যতটা না পলিটিক্যাল পার্টি দায়ী, এটা স্বীকার করতেই হবে, বিএনপি যতটা না দায়ী, এখানে গভর্নমেন্টকেও আপনাকে ততটা দায়ী করতে হবে যে কেন তারা এত দুর্বল, কেন তারা চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করছে না। পলিটিক্যাল পার্টিগুলো তো কোঅপারেট করার জন্য রেডি হয়ে আছে যে গভর্নমেন্ট যদি এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যায়, পলিটিক্যাল পার্টি কিছু। আর আপনি পাটগ্রামের কথা বলেছেন, আমি একটু বলতে চাই, পাটগ্রামের যিনি লিডার এবং লালমিনহাটের যিনি আসাদুল হাবিব দুলু এবং ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, এনাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তারা কিন্তু স্ট্রংলি অ্যাকশন নিয়েছে এই ঘটনাটা ঘটার পরে। ঘটনা ঘটে গেছে, তারা কিন্তু স্ট্রংলি অ্যাকশন নিয়েছে। এবং এমন না যে পলিটিক্যাল পার্টি থেকে তাদেরকে ইনভাইট করা হয়েছে যে তোমরা থানায় আক্রমণ করো, নিয়ন্ত্রণ তো নেই। আমি সেটাই বললাম, নিয়ন্ত্রণ নেই, এটা বলতে হবে নিয়ন্ত্রণ নেই, এটা স্বীকার করতে হবে, কিন্তু স্ট্রং অ্যাকশন কিন্তু নিয়েছে। কিন্তু এখন আমি প্রস্তাব করব যে এটুকুই পর্যাপ্ত না, প্রত্যেকটা চাঁদাবাজ এবং দুষ্কৃতিকারীদের নাম তালিকাভুক্ত করে একদিকে দল থেকে ব্যবস্থা নিতে হবে, দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্টকে, এই যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে নামানো হয়েছে, এখনই রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা ঐক্যমতের ভিত্তিতে একটা অপারেশন ক্লিন হার্টের মতো আর একটা অপারেশন চালু করা হোক। প্রত্যেকটা রাজনৈতিক দল এটাকে সাপোর্ট দিবে, বিএনপি সবচেয়ে বেশি এটাকে সাপোর্ট করবে। বিএনপি তো এখনো বলতেছে যে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না, কেন ধরা হচ্ছে না, এই কথার উত্তর কিন্তু আমরা গভর্নমেন্টের কাছ থেকে এখনো পাই নাই। সুতরাং এখনই যদি একটা ঐক্যমতের ভিত্তিতে অপারেশন ক্লিন হার্টের মতো জায়গায় গভর্নমেন্ট যায়, সব দল সহায়তা করবে এবং এই অবস্থা থেকে খুব দ্রুত উত্তরণ সম্ভব। জনাব এলাহি নেওয়াজ খান, আপনি নিশ্চয়ই জানেন যে বিপ্লব বা গণঅভ্যুত্থান যাই বলি না কেন, এই ঘটনার পরে ক্ষমতার ভর কেন্দ্র এক জায়গায় নয়, কয়েক জায়গায় ছড়িয়ে রয়েছে। যার কারণে যে কথাটা মেজবাউল আজম সওদাগর বলছিলেন যে যাদের অ্যাকশনে যাওয়ার কথা ছিল তারা অ্যাকশনে যাচ্ছে না কেন, একটা দিক। আর একটা দিক হলো যে সরকার, আমরা বারবার একটা কথা এতবার বলেছি এই অনুষ্ঠানে, যেটা বলার মতো নেই, যে এই সরকার প্রোঅ্যাক্টিভ হতে পারেনি শেষ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত
প্রো রিয়েকশনারি রয়ে গিয়েছে। ঘটনা ঘটে গেল, প্রকাশ্যে দীর্ঘ সময় ধরে ঘটছিল, কেউ না, আইন শৃঙ্খলা বাহিনী নেই, কেউ নেই, মানুষ তামসা দেখেছে। পরবর্তী সময় দেখা গেল ঠিকই যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ফুটেজ দেখে দেখে সন্দেহভাজন না, যথার্থ লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ঘটনা তো ঘটে গেছে। এই যে ক্ষমতার ভরকেন্দ্রের নানামুখী আচরণ এবং একাধিক ভরকেন্দ্র, তারপরে এই সরকার এই ধরনের ঘটনার পরের কাজ করছে, আগে কিছু করতে পারছে না, গোটা বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত হলো বাংলাদেশের যে পলিটিক্যাল হিস্ট্রি, তাতে দেখা যাচ্ছে যে ভরকেন্দ্র বলতে যেটা বোঝায় সেটা হলো যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রত্যেকটা পরিবর্তনের ক্ষেত্রে তাদের ভূমিকাটা প্রধান হয়ে আসছে। যেমন ধরেন ইয়েতে ওই যে 96 সালের যদি বলেন, আলটিমেটলি দেখা গেল যে আর্মির পিছনে রোল প্লে করলো, কিংবা ইরশাদের যখন পদত্যাগ করলো, আমার খুব পরিষ্কার মনে আছে যে ক্যান্টনমেন্টে যখন ফরমেশন কমান্ডার মিটিং হলো, সেখানে তৎকালীন সেনাপ্রধান ছিলেন নুরুদ্দিন সাহেব। উনি প্রেসিডেন্টকে পরিষ্কার জানিয়ে দিলেন যে আর্মি আর করবে না। যে মুহূর্তে তিনি জানিয়ে দিলেন ইরশাদকে আর্মি আর ওনাকে করবে না, ব্যাক করবে, তখনই দেখা গেল সঙ্গে সঙ্গেই উনি পদত্যাগের ঘোষণা দিলেন। তো প্রত্যেকটা ঘটনার দেখা গেল যে, এবং সাধারণত বলা হয়ে থাকে যে পৃথিবীর সব দেশেতে বলা হয়ে থাকে যে বিপ্লব তখনই সফল হবে যখন ন্যাশনাল আর্মি এটাকে সমর্থন করবে। ইভেন ফরাসি বিপ্লব আপনি দেখবেন যে আর্মি মূলত যখন অ্যাক্ট করলো, বাস্তি দুর্গ যখন তারা ভাঙলো, ভেঙ্গে যখন বন্দীদেরকে বার করলো, তখন কিন্তু রেভলিউশনটা সফল হলো। সুতরাং এবারও তাই ঘটলো। এবারে যে জুলাই এর সময় মূলত সেনাবাহিনী মধ্যস্থকার ভূমিকা পালন করলো। সুতরাং এই সরকারকে আমি কখনোই একটা বিপ্লবী সরকার হিসাবে ভাবি না। কারণ যদি যারা বিপ্লবী যারা বিপ্লবী তারা যখন সরকার গঠন করত, তখন এটাকে আমরা বিপ্লবী সরকার বলতে পারতাম। এই বিপ্লবীরা কিছু লোক এনে একটা সরকার গঠন করছে, এবং তাদের মধ্যে কোনো কোহেসিভ ব্যাপার ছিল না। তারা এক এক জায়গা থেকে একজন আসছে, বিভিন্ন ক্যারিয়ার থেকে আসছে। এটা একটা দিক, যার ফলে হচ্ছে কি যে এটা এরকম লোক আসছে, এবং বরংস বিপ্লবের বিরুদ্ধে ছিল এরকম লোকও ইনক্লুড হয়েছে। সুতরাং একটা সমন্বিত চিন্তার ব্যাপার এই উপদেষ্টাদের নাই। আর একটা হলো ইনস্টিটিউশনাল দিকে বিবেচনা করলে যেটা দেখা যায় যে, আপনি জানেন যে কোনো সংস্থা যেটাই হোক না কেন, সারা পৃথিবীব্যাপী গোয়েন্দা রিপোর্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং যেহেতু জুলাইয়ের পরে, আগস্টের পরে এই প্রতিষ্ঠানটা, পুলিশ প্রতিষ্ঠানটা একটা হেফাজত অবস্থায় চলে গিয়েছিল, এবং ওরা ফার্দার অ্যাকশনে যাওয়ার মতন আত্মবিশ্বাস এদের মধ্যে নাই। কারণ আওয়ামী লীগকে সমর্থন করতে যে বিপর্যয় তাদের উপর নেমে আসছে, এর থেকে একটা শিক্ষা তারা নিচ্ছে, কত দূর যাবে কি যাবে না, এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব তাদের মধ্যে কাজ করে। তার থেকে বড় যে গোয়েন্দা সংস্থাগুলি অনেক বেশি বিপর্যস্ত হয়েছে ওই সময় হেফাজত অবস্থায়। সুতরাং সঠিক তথ্য পাওয়ার ব্যাপারটাও এখানে আর ওই রকম আগের মতন নাই। সুতরাং সব কিছু মিলায়া একটা ব্যাপার দাঁড়িয়েছে যে প্রতিষ্ঠানগুলি এই সরকারের ঠিক ওইভাবে ফুল ফোর্স নিয়ে অ্যাক্ট করার মতন জায়গা নেই। আমি একটা জিনিস বলতে চাই যে, এই যে বিএনপির যেটা বলা একটা ব্যাপার, যে আওয়ামী লীগ আমলে এই ধরনের ঘটনায় কি হইতো, সেটা হয়তো যে এই লোকটা ছাত্রলীগের লোক না, কিংবা যুবলীগের লোক না, এরা দায় নিত না। কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে বিএনপি কিন্তু দায়টা নিচ্ছে, যে আমাদের লোক, আমরা বহিষ্কার করলাম। এটা কিন্তু একটা পজিটিভ দিক। তাই ফাইনালি যে কথাটা আমরা বলতে চাই সেটা হলো যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। ইভেন এই সরকারকে পরিপূর্ণভাবে সফল করার এখানে আরেকটা বিষয় আসি, সেটি হলো যে প্রকৃতির নিয়ম হলো জায়গা ফাঁকা থাকে না। এবং আমরা লক্ষ্য করলাম যে এনসিপি এই দলটি গঠন হওয়ার পরে ঢাকাতে তারা কিছু প্রোগ্রাম করেছিল, এবং সেখানে লোকজনের খুব স্বল্প উপস্থিতি ছিল। অনেকে মনে করছে যে কই লোকজন কোথায়,
এবং যারা ট্রল করার কথা তারা ট্রল করেছে, হাসি ঠাট্টা করেছে। কিন্তু আমরা দেখলাম জুলাই পদযাত্রায় গিয়ে তারা ব্যাপক সাড়া পেল এবং সম্ভবত তাদের এই অনুষ্ঠানগুলোতে বিএনপির লোকজন, জামাতের লোকজন, এমনকি সাধারণ মানুষ তো এসছেই। এটা একটা আলাদা চিত্র আমরা লক্ষ্য করেছি। নির্বাচন যত সামনে আসবে তখন তত বেশি পোলারাইজেশনটা হবে। সেই সময়টা কিন্তু পোলারাইজেশন সময় না, জি, তখন কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব মানুষ কিন্তু রয়ে গেছে। এখন সামনে কিন্তু একটা পোলারাইজেশনের সময় আসছে, যে কারণে ইভেন আগামীতে যখন তারা ঢাকায়ও আসবে তখনও দেখবেন যে সিনারিওটা ওই সময় থেকে ভিন্ন হয়ে গেছে। কারণ এখন পোলারাইজেশনের সময়টা এসে গেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তার পোলারাইজেশনের অবস্থানের দিকে তাকাচ্ছে যে তার অবস্থাটা কি, এবং এনসিপি যেহেতু নতুন দল, ওই সময়টার ব্যাপারে তারা তো লোকেরা, ঢাকার লোকেরা দ্বিধাদ্বন্দ্বে ছিল, কি করবে না করবে, কোন দিকে যাবে না যাবে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের সমাজে বিরাট একটা সুবিধাবাদী লোক আছে, তারা সবসময় ওই দেওয়ালের উপরে বসে থাকে, কোন দিকে লোক ভারী সেদিকে যাবে। ধরেন যখন বিএনপির সাথে ইলেকশনের নিয়ে যখন অন্তর্বর্তী সরকার একটা দ্বন্দ্ব চলছে, তখন কিন্তু এক ধরনের লোক কিন্তু একদম প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে বলা শুরু করছে, ঠিক না? ঠিক যেই মুহূর্তে লন্ডনে তারেকের সাথে মানে চিফ অ্যাডভাইজার আলোচনাটা হলো, ওই একই লোকগুলি দেখলাম যে সঙ্গে সঙ্গে আবার চেঞ্জ হয়ে গেছে। তা এইরকম সুবিধাবাদী মানসিকতা লোক আমাদের সমাজে বিপুল 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 পরিমাণ, এবং তার মধ্যে শিক্ষিত লোকের মধ্যে, সাধারণ লোকের থেকে শিক্ষিত লোকের মধ্যে এই সুবিধাবাদী প্রবণতা অনেক অনেক বেশি। কিন্তু ওই তৃণমূলে কিন্তু তা নাই। তৃণমূলের সুবিধা পাওয়ার কি আছে? কিছুই নাই। সুতরাং ঢাকায় সুবিধা পাওয়ার অনেক কিছু আছে, যে কারণে এটা হইতে পারে। তবে আমি মনে করি সামনের দিন, যত সামনে নির্বাচন আসবে, পোলারাইজেশন তত শার্প হবে, এবং আমার মনে হয় এনসিপির ক্ষেত্রেও সেটা আমরা দেখতে পাবো যে ঘটনাগুলি কি ঘটছে। আর একটা ব্যাপার হলো যে আমাদেরকে আগামী ইলেকশনে বিশেষ করে সব পক্ষকে একটা দায়িত্বশীল ভূমিকায় যাওয়া। আচ্ছা, এলাইনস কেন একটু বলুন তো, এখনো মানুষ এই কথা বলে কেন? বিশেষ করে আমরা যারা গণমাধ্যম কর্মী, তাদের কাছে এই প্রশ্নটা সাধারণ মানুষ করে। ফেব্রুয়ারি ইলেকশন হচ্ছে তো, ইতিমধ্যে তো একটু ইঙ্গিত পাওয়া গেছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার জন্য ডিসেম্বরের বিচারের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে শুধু কিন্তু বলেছে, এগুলো কিছু মিসলিডিং করেছে। যেটাই কেউ এমন বলার চেষ্টা করেছে ডিসেম্বরে নির্বাচন। না, সেটা না। আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ যে এই ইলেকশন অতীতে যে কোনো ইলেকশনের থেকে, আমি সরকারের পক্ষে বলছি না, রাজনৈতিক যে অবস্থা আমি যেটা সেই অর্থে আমি বলছি না, এটা পোলারাইজেশন গুলি পলিটিক্যাল পার্টিগুলি, যেসব পার্টি কেন্দ্র দখল করার মতো প্রবণতা যদি অব্যাহত থেকে যায়, মানুষ যদি মনে করে যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন উঠেছে, ঠিকই আছে। আমি মনে করি যে এই যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার ব্যাপারটা ওই কারণেই ঘটেছে। এইটা হলো ওই কারণেই ঘটেছে যে আগেই বলে দেওয়া হলো যে ডিসেম্বরের মধ্যে যাতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হইতে পারে। জনাব মেজবা, লেভেল প্লেইং নিয়ে প্রশ্ন উঠেছে, নির্বাচন আদৌ হবে কিনা, হলে কি হবে, কিন্তু একটা বড় প্রশ্ন আসছে। এই কথা না বাদই দিলাম, মানুষের আলোচনা সবকিছু বাদ দিলাম, কিন্তু কোনো কারণে যদি এই মুহূর্তে রাজনৈতিক বড় স্টেক হোল্ডার বিএনপির বাইরে জামাত ইসলাম এবং এনসিপি, তারা যদি মনে করে লেভেল প্লেইং ফিল্ড নাই, তাহলে কি হবে? এবং যে ঘটনাগুলো ঘটছে নানা দিকে, তাদেরকে এই কথার পক্ষে যুক্তি দাঁড়ানো সহজ হচ্ছে। পলিটিক্যাল সায়েন্সে এটা নিয়ে যখন গবেষণা হয়, বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেল ভিন্ন কিছু চিত্র দেখা গেছে। যে আগে আমরা বলতাম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এখন দেখা যাচ্ছে না, ফ্রি অ্যান্ড ফেয়ার কথাটা বললে আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না, তার সাথে আবার বলতে হয় যে ভয় ভীতিমুক্ত পরিবেশে ভোটাররা যাবে। অর্থাৎ লাইনে দেখা যাচ্ছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার, আর আগের দিনে রাতে বলে আসা হয়েছে যে কেউ যেন ভোট দিতে না যায়। সুতরাং ফ্রি অ্যান্ড ফেয়ার পাশাপাশি ভয় ভীতিমুক্ত পরিবেশ, সেটা বলতে হবে। তো এখন নির্বাচনকে ইন্টারন্যাশনালি ন্যাশনালি অ্যাকসেপ্টেড করার জন্য আপনি যেমনটি বললেন যে লেভেল প্লেইং ফিল্ড, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন 18 সালে ইলেকশন হয়েছে, কোনো লেভেল প্লেইং ফিল্ড ছিল না, 14 সালে ছিল না, 24 সালে তো এটা কোনো ইলেকশনই হয়নি। তো লেভেল প্লেইং ফিল্ড একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
তো এরকম পরিস্থিতি যদি আসলেই কোনো কারণে তৈরি হয়, তা আমাদের গণতন্ত্রের জন্য খুব বড় ধরনের দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি তৈরি হবে আর কি। যে অবশ্যই গভর্নমেন্টকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এবং গভর্নমেন্টের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, এবং গভর্নমেন্টকে এখন থেকে প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগে থাকতে হবে এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। আদারওয়াইজ এই নির্বাচন যদি আমরা কোনোভাবে যদি এটা অ্যাকসেপ্টেড না হয়, বা নির্বাচনের কোনো বদনাম যদি আবার আমাদের সামনে আসে, এটি অবশ্যই আমাদের জন্য ভালো কোনো মেসেজ বয়ে আনবে না, পুরো জাতির জন্য আরো একটি ডিজাস্টার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। নির্বাচনকে যেভাবে হোক আপনার ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হবে। জনাব এলাইনওয়াজ খান এবং জনাব মেজবাউল আজম সওদাগর, আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।